সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দেব সরকারের আয় ব্যয় ভারসাম্যহীন হয়ে পড়েছে অভিযোগ করলেন খেলাফতে মজলিসের নেতৃত্ববৃন্দ। এদিকে এমপি আনার হত্যা নিয়ে গা শিউরে ওঠা তথ্য পাওয়া গেল। ভারতে চিকিৎসা করাতে গিয়ে খুন হয়েছেন সংসদ সদস্য আনারুল আজিম আনার। বিষয়টি সামনে এলে শুরু হয় নানা আলোচনা সমালোচনা, বেরিয়ে আসতে থাকে একের পর এক গা শিউরে ওঠা তথ্য। জানিয়ে দিব প্রবাসীদের সুরক্ষায় কাজ করছে সরকার, জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এদিকে পিরোজপুরের চেয়ারম্যান প্রার্থী রিয়াজের প্রার্থিতা বাতিল। আচরণবিধি লঙ্ঘনের দায়ে পিরোজপুরের মাঠবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী রিয়াজউদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার 23 মে দুপুরে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন ইসি। এবং সর্বশেষ জানিয়ে দিব আমরা নেতানিয়াহুকে গ্রেপ্তার করব ঘোষণা নরের পররাষ্ট্রমন্ত্রীর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক এবং সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেছেন বর্তমান সরকারের জনভিত্তি নেই। সেজন্যই 7 জানুয়ারি প্রশাসনে নির্বাচনের ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে। জনগণ এখন গণবিরোধী সরকারের হিংস্র আচরণ ও নিষ্ঠুর দুঃশাসনের অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে জনগণও কিন্তু অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। বৃহস্পতিবার 23 মে এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। রাজধানীর বনানী থানায় দায়ের করা 4 মামলার রায়ে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য রেজাউর রহমান ফাহিমের জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি। এছাড়া এই ঘটনায় পৃথক বিবৃতি দিয়েছেন ঢাকা উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক। বিএনপির মহাসচিব বলেন, জনভিত্তিহীন সরকার কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ সংযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর তীব্র মাত্রায় দমনপীড়ন শুরু করেছে। আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন অবৈধ আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বনানী থানায় দায়কৃত 4টি মিথ্যা মামলা ও বনট মামলায় ফরমেশি রায়ে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও সাবেক সহ সাধারণ সম্পাদক রেজাউর রহমান ফাহিমের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা। জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদী ভোগ করার যে স্বপ্ন দেখেছে তা কখনোই পূরণ হবে না। মির্জা ফখরুল বলেন, সারা দেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষদের জামিন নামঞ্জুরের মাধ্যমে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। সরকারের আয় ব্যয় ভারসাম্যহীন হয়ে পড়েছে বললেন খেলাফত মজলিস। দেশের অর্থনৈতিক পরিস্থিতির ক্রম অবনতি উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সবাই নেতৃবৃন্দ সংকট নিরসনে সরকারের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে ধাবিত হচ্ছে। বৈদেশিক মুদ্রার তুলনায় টাকার বড় ধরনের অবমূল্যায়ন ঘটেছে। এর প্রভাবে আমদানি ব্যয়ের পাশাপাশি দ্রব্যমূল্য আরেক দফা বেড়েছে। ব্যাংকিং খাতে একের
একের পর এক কেলেঙ্কারি ঘটনা প্রকাশিত হচ্ছে। জনগণের আমানত লুটপাট হয়ে যাচ্ছে, অথচ সরকার নির্বিকার। বাংলাদেশ ব্যাংক তার সক্রিয়তা হারিয়েছে। রিজার্ভ কমে এখন 18 বিলিয়ন ডলারের নিচে, যা দিয়ে 3 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব নয়। আরও বলেন, ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী এলসি খুলতে পারছে না। সরকারের সামগ্রিক আয় ব্যয় এখন ভারসাম্যহীন হয়ে পড়েছে। বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়ছে। সামনের বাজেটে ভর্তুকি কমিয়ে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে জনগণের ঘাড়ে ঋণ পরিশোধের দায় চাপাতে চায় সরকার। এই অবস্থা থেকে দেশবাসী আজ মুক্তি চায়। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বুধবার সন্ধ্যা 7:30টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন আমিরের মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ। যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকের অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাশেমি, যুগ্ম মহাসচিব ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আব্দুল জলিল, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার, আবুল হোসেন প্রমুখ। এমপি আনার হত্যা নিয়ে গা শিউরে ওঠা তথ্য পাওয়া গেল। ভারতে চিকিৎসা করাতে গিয়ে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিষয়টি সামনে এলে শুরু হয় নানা আলোচনা। বেরিয়ে আসতে থাকে একের পর এক গা শিউরে ওঠা তথ্য। আনার হত্যার ঘটনা নিয়ে ভারতের পুলিশের একটি দল কাজ করছে। সেই সঙ্গে কাজ করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। তদন্তে এখন পর্যন্ত অনেকে তথ্য জানা গেছে বলে জানিয়েছেন বিডি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। বৃহস্পতিবার 23 মে দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। হারুনুর রশিদ বলেন, এমপি আনারকে হত্যার পর খুনিরা তার দেহের মাংস হাড় থেকে আলাদা করে ফেলে। এরপর মাংসে হলুদ গুঁড়া ও মশলা মিশিয়ে ফ্রিজে রাখা হয়। পরে মাংস হিসেবে বাজারে ব্যাগে ভরে তা ট্রলিতে বাইরে নেওয়া হয়। এর আগে এই হত্যাকাণ্ডের বিষয়ে আরও নানা তথ্য জানায় ডিবি। তারা বলে, পরিকল্পনা করেই হত্যা করা হয় এমপি আনারকে। 13 তারিখে তাকে হত্যা করা হয়। তবে 16 মে আনারের ফোন থেকে তার ব্যক্তিগত সরকারি ফোনে ফোন করা হয়, কিন্তু ব্যক্তিগত সরকারি তার ফোনটি রিসিভ করতে পারেনি। পরে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে সফল হননি। তদন্ত সূত্র বলছে, এমপি আনার নিখোঁজ থাকার পরও তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ভারতে তার ঘনিষ্ঠ বন্ধু গোপাল বিশ্বাসের মোবাইল ফোনে একটি বিশেষ বার্তা আসে। তাতে লেখা ছিল তিনি বিশেষ কাজে দিল্লি যাচ্ছেন। তিনি দিল্লি পৌঁছে গোপাল বিশ্বাসকে জানাবেন বলে জানান। তারপর গোপাল বিশ্বাসের মোবাইল ফোনে আরেকটি বার্তা আসে, তার সঙ্গে ভিআইপিরা রয়েছেন, ফোন করার দরকার নেই। ঠিক একই রকম বার্তা এমপি আনারের পরিবার ও ব্যক্তিগত সরকারি রৌফের মোবাইল ফোনে পাঠানো হয়। আনোয়ারুল আজিম হত্যা তদন্তের বিষয়টি ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ঘটনাটি মর্মান্তিক। তিনি আনার ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার জনপ্রিয় জনপ্রতিনিধি। তার হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার মানুষ স্তম্ভিত। আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি, এটি নিষ্ঠুর হত্যাকাণ্ড। এটা মনে করেই তদন্ত কর্মকর্তারা কাজ করছেন। নিবিড়ভাবে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। কয়েকজন আমাদের কাছে আসছে, তাদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। তদন্তের সাথে আমরা সবকিছু বলতে পারছি না। তিনি আরো বলেন, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি যারা আছে তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনব। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করতে চাচ্ছি না। ডিবি অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, আনারের লাশের টুকরোগুলো কোথায় তা জানার চেষ্টা চলছে। এজন্য আমানুল্লাহকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি দাবি করছেন, ফ্ল্যাট থেকে লাশের টুকরো ভর্তি ট্রলি বের করার পর কয়েক ব্যক্তির হাতে ঘুরে গুম করা হয়েছে। এ বিষয়ে তিনি জানেন না। প্রবাসীদের সুরক্ষায় কাজ করছে সরকার, বললেন প্রবাসী কল্যাণী প্রতিমন্ত্রী। অভিবাসী কর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসন পরবর্তীতে দেশে সুরক্ষিত জীবনমান নিশ্চিতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার 23 মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টে এর প্রতিনিধিদের সঙ্গে সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান। এ সময় পার্লামেন্টারি ককাস অব মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারপারসন তানভীর শাকিল জয় এমপি, সংসদ সদস্য আরমা দত্ত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন, পার্লামেন্টারি ককাস অব মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিবৃন্দ। প্রতিমন্ত্রী বলেন, আমরা দক্ষ অধিবাসী কর্মী বিদেশে প্রেরণের পাশাপাশি প্রত্যাগত অধিবাসী কর্মীদের বিশেষায়িত নতুন জ্ঞান, দক্ষতা, নেটওয়ার্ক, সক্ষমতা ও অর্থনৈতিক পুঁজি দেশে
মানুষের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমে বিস্তৃতভাবে যুক্তকরণের লক্ষ্যে একটি উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বাড়ানো হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এজন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ আধুনিক ও যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, পার্লামেন্টারি ককাসের সকল পরামর্শ আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা নিয়ে কাজ করছি। সরকার এবং পার্লামেন্টের ককাস একসাথে প্রবাসী কর্মীদের উন্নয়ন ও তাদের সুরক্ষিত জীবনমান নিশ্চিন্তে সর্বদা কাজ করবে। পিরোজপুরের চেয়ারম্যান প্রার্থী রিয়াজের প্রার্থিতা বাতিল। আচরণবিধি লঙ্ঘনের দায়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার 23 মে দুপুরে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন ইসি। এদিন সকাল 11টায় ইসিতে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল রিয়াজ উদ্দিনকে। গত সোমবার 20 মে নির্বাচন পরিচালনা 2 অধিশাখা থেকে কমিশনের উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তলবের আদেশ দেওয়া হয়। এর আগে গত 13 মে তৃতীয় ধাপে মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক দেওয়া হয়। ইসির পক্ষ থেকে এদিন প্রার্থীদের সব ধরনের সভা সমাবেশ করতে নিষেধ করা হয়, কিন্তু রিয়াজের বড় ভাই বর্তমান সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ ও ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের ক্ষমতার প্রভাব দেখিয়ে কমিশনের আদেশ অমান্য করে মঠবাড়িয়া পৌরসভার সামনে বিশাল মিছিল ও সমাবেশ করেন। এতে ওই এলাকায় ব্যাপক জঞ্জাটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, প্রতীক পেয়ে বড় বড় লাঠির মাথায় আনারস বেঁধে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। এতে জনসাধারণের মধ্যে ভীতির সৃষ্টি হয়। সমাবেশে আশরাফুর রহমান হুমকি দিয়ে বলেন, আঘাত এলে পাল্টা আঘাত করা হবে। নেতাকর্মীদের বাঁশের লাঠি দিয়ে তৈরি থাকতে নির্দেশ দেন। ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বললেন। সর্বশেষ নেতাকর্মীদের আশ্বাস করে বললেন, আমি আশরাফুর রহমান আপনাদের পাশে থেকে প্রতিরোধ গড়ে তুলব, কেউ ঠেকাতে পারবে না। এর পরপরই ইসি চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে সরকারি রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দাখিল করতে বলে। পরদিন 14 মে আচরণবিধি ভঙ্গের বিষয়ে ব্যাখ্যা দাখিল করেন রিয়াজ উদ্দিনের দেওয়া জবাব নির্বাচন কমিশনের কাছে সন্তোষজনক না হওয়ায় তাকে ঢাকা নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে কমিশনের সামনে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।